আজকের আলোচনায় আমরা একটু ডুব দেব আরিফ আজাদের জীবন যেখানে যেমন বইয়ের একটা অংশে। নামটা হলো জীবনের রকম ফের। এখানে একজন ধরা যাক আধুনিক পুরুষের প্রতিদিনের জীবন, তার সম্পর্ক আর হঠাৎ করে আসা একটা উপলব্ধি, এই সব নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, ঠিক। আর আমরা এই আলোচনার জন্য লেখাটার উম, মূল অংশগুলোই নিচ্ছি, যেখানে দেখবেন রোজকার জীবনের একটা চাপা হতাশা আছে, বাড়ির ভেতরের বোঝাপড়ার অভাব আছে, আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট স্ত্রীর অনুপস্থিতিতে তার ডায়েরি খুঁজে পাওয়া, আর সেটা পড়ার পর লোকটার পুরো দৃষ্টিভঙ্গিটাই যেন পাল্টে যায়। একদম। আর আমাদের এই আলোচনার লক্ষ্যও সেটাই। এই গল্পটার মধ্যে দিয়ে আমরা দেখতে চাই আজকের দিনের জীবনযাত্রা, দাম্পত্য সম্পর্কের ভেতরের ওই ছোট ছোট সূক্ষ্ম ব্যাপারগুলো, যেগুলো হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না। চাহিদা, বোঝাপড়া, সঙ্গীর যে একটা নীরব সংগ্রাম, এই সব। বিশেষ করে ওই যে বললেন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ওই দিকটাই ফোকাস করতে চাই। আচ্ছা, শুরুটা কি ওই বাসের ভাড়ার ঘটনাটা দিয়ে করা যায়? খুব সাধারণ ঘটনা, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে শুরু করা ভালো, কারণ ওটা দিয়েই তো দিনের শুরু, আর বিরক্তিরও শুরু। গল্পের নায়ক অফিস থেকে ফিরছেন, বাসের হেল্পার ৫ টাকা ভাড়া বেশি চাইল, ২০ টাকার জায়গার ২৫ টাকা। আর তাতেই তার কি ভীষণ রাগ, মনে হচ্ছে যেন বিরাট অন্যায় হয়ে গেল। কিন্তু কিন্তু রাগটা ভেতরেই। ওই যে লেখক বলছেন, মধ্যবিত্ত মনের ক্রোধ, হয়তো একটু প্রকাশ করার চেষ্টাও করেন। হ্যাঁ, বলেও তো ছিলেন ২৫ টাকা ২০ টাকা দিয়ে প্রতিদিন যাই। কিন্তু হেল্পারের উত্তরটা দেখুন, কি ঠান্ডা। ২৫ টাকায় ভাড়া, টাকা না থাকলে নাইমা যান। ব্যাস, শেষ পর্যন্ত কিন্তু বাড়তি ভাড়াটাই দিতে হলো তাকে। এই যে ঘটনাটা, এটা কি শুধু ওই লোকটার একার অভিজ্ঞতা, নাকি এর মধ্যে আরও বড় কিছু আছে, সমাজের কোনো ইঙ্গিত? আমার তো মনে হয় এটা বেশ বড় একটা ইঙ্গিত। দেখুন কিভাবে ছোট ছোট অন্যায়গুলো আমাদের জীবনে স্বাভাবিক হয়ে যায়, আর অন্য যাত্রীরা সবাই চুপ, কেউ কিছু বলছে না। এটা একদিকে যেমন দেখায় যে আমরা ব্যক্তি হিসেবে কতটা অসহায় বোধ করি কখনো কখনো, হুম। তেমনি এটাও দেখায় যে সমষ্টিগতভাবেও আমরা হয়তো এই ছোটখাটো শোষণগুলো মেনেই নিচ্ছি, গা সওয়া হয়ে গেছে। আর এই বাইরের জগতের চাপ, এই বিরক্তি, এই অসহায়ত্ব, এগুলো কিন্তু আমরা প্রায়ই বয়ে নিয়ে যাই নিজেদের ব্যক্তিগত জীবনে, ঘরের ভেতরে। ঠিক, ঠিক বলেছেন। বাইরের রাগটা, ক্লান্তিটা সব যেন ঘরের দরজায় এসে জমা হয়। বাড়ি ফেরার দৃশ্যটা ভাবুন। কাঁধে ব্যাগ, বিধ্বস্ত চেহারা। স্ত্রী রেবেকা দরজা খুলে সালাম দিল, যত্ন করে জানতে চাইল, লেবুর শরবত করে দিই বা রং চা? হ্যাঁ, লেবু আর আদা দিয়ে চা। খুব সাধারণ কিন্তু আন্তরিক একটা চেষ্টা। কিন্তু নায়ক প্রায় কথাই বললেন না। ক্লান্তিতে সোজা নিজের ঘরে। এটা কি শুধু ক্লান্তি, নাকি তাদের সম্পর্কের ভেতরে কথা বলার অভ্যাসের অভাবটাও এখানে দেখা যাচ্ছে? আমার মনে হয় দুটোই। ক্লান্তি তো বটেই, কিন্তু তার আচরণের সম্পর্কের একটা গতানুগতিক প্যাটার্নও আছে। স্ত্রী যেন সেবা দেওয়ার জন্য তৈরি, আর স্বামী সেই সেবাটা পাচ্ছেন, কিন্তু কোনো রকম আবেগ ছাড়াই। রেবেকার ওই যে স্বতঃস্ফূর্ত যত্ন নেওয়ার চেষ্টা, আর নায়কের এই চুপচাপ গ্রহণ, এই বৈপরীত্যটা কিন্তু চোখে পড়ার মতো। এখানেই কি ওই ইমোশনাল লেবারের ব্যাপারটা আসছে? সম্পর্কের যত্ন নেওয়া, অন্যের খেয়াল রাখা, এই যে একটা অদৃশ্য পরিশ্রম। একদম, এটাই সেই আবেগীয় শ্রম। রেবেকা সেটাই করছেন, নীরবে, কোনো স্বীকৃতি ছাড়াই হয়তো। নায়ক অবশ্য পরে চায়ের জন্য রাজি হন, কিন্তু সেটাও কেমন যেন, লেখক বলছেন, রাজকীয় ইশারায়, কথা বলতেও কষ্ট। হ্যাঁ, আর রেবেকা কিন্তু সঙ্গে সঙ্গে চা বানিয়ে আনে। কিন্তু যেই না চায়ের কাপে চুমুক দিতে যাবেন, তখনই ছেলে আব্দুল্লার কান্না। এই কান্নার শব্দে নায়কের বিরক্তি বাড়ে, কারণ তার মাথা ব্যথা করছিল, কিন্তু রেবেকার প্রতিক্রিয়া সেটা তো অন্যরকম। সম্পূর্ণ ভিন্ন। রেবেকার সঙ্গে সঙ্গে বাচ্চার কাছে, তাকে শান্ত করার জন্য তার সমস্ত মনোযোগ দিয়ে চেষ্টা করছে। ওই যে আদিম মেয়েলি কৌশলের কথা বলা হয়েছে, অনবরত বলছে, ও বাবা আমার, আমার সোনাব্বুটা আর কান্না করে না। কিন্তু নায়কের কাছে এই দুটো শব্দ, বাচ্চার কান্না আর রেবেকার ওই কথাগুলো, মিলেমিশে আরও বিরক্তির কারণ হচ্ছে। হ্যাঁ, তার মাথা ব্যথা বাড়ছে। এখানেই দেখুন চাহিদার সংঘাতটা। একদিকে স্বামীর আরাম দরকার, অন্যদিকে বাচ্চার যত্ন। রেবেকা দুটোই সামলাতে চাইছে। হ্যাঁ, কিন্তু গুরুত্বপূর্ণ হল নায়ক পরিস্থিতিটাকে দেখছে শুধু তার নিজের অসুবিধার দিক থেকে।
রেবেকা যে একই সাথে দুটো ভূমিকা পালন করার চেষ্টা করছে, তার যে একটা খাটুনি যাচ্ছে, সেটা সে হয়তো বুঝতেই পারছে না বা গুরুত্ব দিচ্ছে না। এই ছোট ছোট অবহেলাগুলোই কিন্তু ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। আর এই দূরত্ব, এই যোগাযোগের অভাব, এটা চলতেই থাকে। ক্লান্তি একটু কমলে, ছেলে ঘুমিয়ে পড়লে নায়ক কোথায় আশ্রয় নেন? ফোনে, ফেসবুকে, ওই নীল সাদার ভার্চুয়াল জগতে। সমস্যা থেকে পালানোর একটা পথ হয়ে যায়। আমরা যেন সামাজিক জীব থেকে ভার্চুয়াল বাসিন্দা হয়ে উঠছি। কারণ ওই জগৎটা নিজের নিয়ন্ত্রণে থাকে, ইচ্ছে মতো সাজানো যায়। হ্যাঁ, অনেকটা তাই। বাস্তব জীবনের অনিশ্চয়তা বা দায়িত্বের চেয়ে ওটা সহজ মনে হয়। কিন্তু প্রশ্ন হলো, এই পালানোটা কি সম্পর্কের জন্য ভালো? বিশেষ করে যখন আমরা দেখি নায়ক ফেসবুকে তার এক বন্ধুর ডিভোর্সের বেদনাদায়ক পোস্টে খুব মন দিয়েছে, সহানুভূতি দেখাচ্ছে, আর ঠিক সেই সময় তার স্ত্রী রেবেকা পাশে এসে নিচু স্বরে খাবারের কথা জিজ্ঞেস করছে। আর তার কোনো খেয়ালই নেই। এই বৈপরীত্যটা সাংঘাতিক। তাই না? ভার্চুয়াল জগতের মানুষের জন্য এত দরদ, আর পাশের জলজান্ত মানুষটার তার প্রতি মনোযোগ নেই। রেবেকা যখন আবার এসে জিজ্ঞেস করে, চিংড়ির ঝোল আর গরুর গোশত দুটোই করা আছে, দুটোই গরম করব, এটা তো আসলে যত্নেরই প্রকাশ। সে হয়তো স্বামীর পছন্দের কথা ভাবছে। কিন্তু নায়কের প্রতিক্রিয়া খুবই রুড। বিরক্ত হয়ে বলছে, যে কোনো একটা করলেই তো পারো, এটা জিজ্ঞেস করার জন্য তো কাকতারুয়ার মতো দাঁড়িয়ে থাকতে হয় না। উহ। রেবেকা চুপ হয়ে যায়, শুধু মনে করিয়ে দেয় আগের দিন লোকটা জ্বর ছিল বলে চিংড়ি রান্না করেনি, তাই আজ করেছে। কিন্তু নায়ক, সে তখনও ফোনে, বন্ধুর সংসার ভাঙার দুঃখে মগ্ন। এই একটা ঘটনাই তো অনেক কিছু বলে দেয়, তাই না? যোগাযোগের ব্যর্থতা একেবারে চরমে। স্ত্রীর ওই যে আবেগীয় শ্রম, তার পছন্দ অপছন্দের খেয়াল রাখার চেষ্টা, সেটাকে সে বিরক্তি হিসেবে দেখছে। এর পেছনের যত্নটা তার চোখেই পড়ছে না। ভার্চুয়াল সহানুভূতি বনাম বাস্তব অবহেলা। ঠিক। প্রযুক্তি আমাদের একদিকে যেমন কাছে আনে, তেমনি কাছের মানুষদের থেকেই কিন্তু দূরে ঠেলে দিতে পারে, যদি আমরা একটু সচেতন না থাকি। এরপর খাওয়ার টেবিলেও একই দৃশ্য। যখন আবার আব্দুল্লাহ কেঁদে ওঠে, রেবেকা সঙ্গে সঙ্গে খাওয়া ফেলে বাচ্চার কাছে। আর নায়ক, তিনি খাওয়া চালিয়ে যান, চিংড়ির ঝোল দিয়ে, নির্বিকারভাবে। হ্যাঁ, এই দৃশ্যটা যেন তাদের সম্পর্কের বিচ্ছিন্নতা আর নায়কের আত্মকেন্দ্রিকতার একটা প্রতীকী ছবি। এটা তো একদিনে হয়নি, এটা একটা দীর্ঘদিনের অভ্যাসের ফল। রেবেকার এই স্বতঃস্ফূর্ত দায়িত্ব নেওয়া আর নায়কের এই উদাসীনতা, এটাই যেন তাদের সম্পর্কের নিয়ম হয়ে গেছে। কিন্তু এই নিয়মটা যে ভাঙবে বা এর যে একটা প্রভাব পড়বে, সেটাই গল্পের পরের অংশে আসছে। হ্যাঁ, যখন পরিস্থিতি পাল্টায়। ঠিক। গল্পে একটা মোড় আসে যখন রেবেকা তার অসুস্থ মাকে দেখতে বাবার সাথে বাপের বাড়ি যায়। যাওয়ার আগের দিন সকালের কথোপকথনটাও খুব কেমন যেন সংক্ষিপ্ত, আবেগহীন। নায়ক রণ্যমনস্ক, শার্টের হাতা গোটাচ্ছে, আর রেবেকা সে স্বামীর খাওয়া দাওয়া, ঘুম এসব নিয়ে চিন্তা করছে। কিন্তু নায়কের উত্তরগুলো সেই একই রকম দূরত্ব। তা বটে, সমস্যা নেই, দরকার নেই, বিদায়ের মুহূর্তেও কোনো উষ্ণতা নেই। এটা আসলে তাদের সম্পর্কের যে একটা ধারা তৈরি হয়েছে, সেটাকেই আবার দেখাচ্ছে। এটা হঠাৎ করে তৈরি হওয়া দূরত্ব না। রেবেকা চলে যাওয়ার পর সন্ধ্যায় নায়ক বাড়ি ফেরে, অভ্যাস মতো কলিং বেল চাপে, কিন্তু দরজা তো খোলে না। তখনই প্রথম ধাক্কাটা লাগে। আরে, রেবেকা তো নেই, দরজায় তালা। এই প্রথম সরাসরি অনুপস্থিতিটা অনুভব করা। হ্যাঁ, আর তখনই সে নিজের মনেই স্বীকার করে, রেবেকার ওপর কি এক অভ্যস্ততা তৈরি হয়ে গেল আমার। ঘরের ভেতরে নিস্তব্ধতাটাও যেন অন্যরকম লাগে। এই অনুপস্থিতিটাই অনেক সময় আয়নার মতো কাজ করে। যা থাকলে দেখি না, তা না থাকলে চোখে পড়ে। এটাই হয়তো পরিবর্তনের শুরু। ঘরে ঢুকে আলো জ্বালাতেই চোখ পড়ে রেবেকার পড়ার টেবিলে। একটা খাতা খোলা পড়ে আছে। সাধারণত সে ওদিকে তাকায়ও না, কিন্তু সেদিন কেন যেন কৌতূহল হয়। কারণ রেবেকা খুব গোছানো, এভাবে খাতা ফেলে যাওয়ার কথা না। এই কৌতূহলটাই কিন্তু টার্নিং পয়েন্ট। হ্যাঁ, সে খাতাটা হাতে নেয়, পড়তে শুরু করে, আর বুঝতে পারে এটা রেবেকার ডায়েরি। আর এখানেই পুরো গল্পটা একটা অন্য মাত্রা পেয়ে যায়। এই ডায়েরিটা যেন তার চোখের সামনের পর্দাটা সরিয়ে দেয়। একদম। এটা একটা অনুঘটক, তাকে বাধ্য করে নিজের খোলস থেকে বেরিয়ে আসতে, অন্যের চোখে নিজেকে আর সম্পর্কটাকে দেখতে। ডায়েরিতে রেবেকা যা লিখেছে তা পড়লে সত্যিই ভেতরটা নাড়া দেয়। সে লিখেছে সে স্বামীর ক্লান্তি বোঝে,
তার কষ্টটা অনুভব করে। কিন্তু সে প্রশ্নও করেছে, আচ্ছা, তুমি কি কখনো আমার বিধ্বস্ততা বোঝার চেষ্টা করেছিলে, অন্তত একবার? সংসারের ঘানি টেনে আমারও যে মাঝে মাঝে ক্লান্ত লাগে, সেটা তুমি অনুভব করেছো কখনো? এই কথাগুলোই তো সেই অদৃশ্য শ্রমের প্রতিধ্বনি, তাই না? ওই যে কাজগুলো, ঘরের যত্ন, বাচ্চার দেখাশোনা, সম্পর্কের খেয়াল রাখা, যেগুলো একটা সংসার টিকিয়ে রাখে, কিন্তু যা কেউ দেখে না, যার কোনো দাম দেওয়া হয় না। হুম। রেবেকা ডায়েরি এই অদৃশ্য শ্রমের ভার আর তার মানসিক চাপটাকেই সামনে আনছে। সে তার একাকিত্বের কথা লিখেছে, বাচ্চাকে একা সামলানোর ক্লান্তির কথা, কারোর সাথে মন খুলে কথা বলার যে একটা তীব্র ইচ্ছে, মন চায় খুব করে কথা বলতে কিংবা খুব মন দিয়ে কথা শুনতে। অথচ নায়ক ঘরে ফিরে কি করে? সেটাই রেবেকা লিখেছে, তুমি সেই ভার্চুয়ালে ডুব দাও, আমার কথা তোমার খেয়ালই থাকে না। সে তুলনা করেছে, ছেলে আব্দুল্লাহ সারাদিন তাকে কত প্রশ্ন করে, সে বিরক্ত হয় না, ভালোবাসা দিয়ে উত্তর দেয়। অথচ স্বামী সামান্যতেই অধৈর্য হয়ে পড়ে। সে প্রশ্ন করেছে, ভালোবাসার বাঁধনটা তো এমনই, বলো। তার মনে হয়েছে সন্তানকে মানুষ করার পেছনে তার যে চেষ্টা, যে বিনিয়োগ, সেটা স্বামীর চোখে পড়েইনি কখনো। কখনোই কি তোমার চোখের সামনে দৃশ্যমান হয়েছে? এই ডায়েরিটা আসলে একটা আয়না। নায়ককে তার নিজের চেহারাটা দেখিয়েছে, তার অবহেলা, তার আত্মকেন্দ্রিকতা সব। এটাই গল্পের সবচেয়ে শক্তিশালী জায়গা। লিখিত শব্দের যে একটা শক্তি থাকে, অব্যক্ত অনুভূতি প্রকাশের, সেটা এখানে দেখা যাচ্ছে। আর নায়কের মধ্যে অনুশোচনা জাগিয়ে তুলছে। সঙ্গীর ওই যে সংযোগের চাহিদা, সেটাকে এতদিন ধরে অবহেলা করার ফলটা সে বুঝতে পারছে। বিশ্বাস করো, আমারও একটা আলাদা পৃথিবী আছে। তুমি আমার সেই জীবনের রং। আমার জন্য তোমার কি একটু সময় থাকতে নেই, অন্তত একটু ফুরসত? এই প্রশ্নগুলো যেন নায়কের একেবারে ভেতরে গিয়ে লাগে। সে কি আসলেই কখনো ভেবেছে রেবেকার নিজের জগৎটার কথা? সম্ভবত ভাবেনি। আর এই উপলব্ধিটাই তাকে আত্মঅ্যানালিসিসে বাধ্য করে। সে বুঝতে পারে সম্পর্ক তো শুধু একজনের চেষ্টায় টেকে না, দুজনেকেই দুজনের জগৎটাকে স্বীকার করতে হয়, সম্মান দিতে হয়। ডায়েরিটা পড়ার পর নায়কের ভেতরের যে আলোড়ন, সেটা খুব স্পষ্ট। সে পকেট থেকে মোবাইলটা বের করে দেখে, সত্যি তো, রেবেকা চলে যাওয়ার পর সে একটা ফোনও করেনি। তখন তার মনে পড়তে থাকে ছোট ছোট কত কিছু। কতদিন সে রেবেকার প্রিয় বেলিফুল কিনে দেয়নি, কতদিন তাকে সেভাবে সাজতে দেখেনি। সে উপলব্ধি করে ছেলেটাকে সামলাতে গিয়ে বেচারি নিজের যত্নের কথাটুকুও ভুলে বসে আছে। আর সে নিজে কোথায় ডুবেছিল? হ্যাঁ, সেটাই সে ভাবে। অফিস, ফেসবুক, অফিস, এর একটা একঘেয়ে চক্রে নিজের জগতেই ব্যস্ত। এই আত্ম উপলব্ধিটা খুব জরুরি। ডায়েরিটা তাকে শুধু রেবেকার কষ্টটা দেখায়নি, নিজের ভুলগুলো চিনিয়ে দিয়েছে। সম্পর্কের ক্ষেত্রে আসলে এই পারস্পরিক স্বীকৃতিটাই মূল। দামি উপহার নয়, বরং প্রতিদিনের ছোট্ট ছোট যত্ন, মনোযোগ, সংযোগ, এগুলোই সম্পর্ক বাঁচিয়ে রাখে। কিন্তু উপলব্ধিটাই কি সব, নাকি এরপর কিছু করাও দরকার? অবশ্যই পদক্ষেপ দরকার, শুধু বুঝলেই তো হবে না। গল্প বলছে, নায়ক সেই পদক্ষেপ নেয়। সে ঠিক করে রেবেকার কাছে যাবে, এবং শুধু যাই না, যাওয়ার আয়োজনটাও খুব অর্থপূর্ণ। সে ট্রেনে করে যাচ্ছে, হাতে ফুলের তোড়া। ফুলের তোড়া? কি ফুল? শুধু রেবেকার প্রিয় বেলিফুল নয়, সাথে তার নিজের প্রিয় কাঠগোলাপও মেশানো। এটা কি কোনো প্রতীকী ব্যাপার, দুজনের জগৎকে মেলানো চেষ্টা? বাহ, এটা তো দারুণ একটা ভাবনা। হতে পারে বেলি আর কাঠগোলাপের মিশ্রণ, দুজনের পছন্দকেই গুরুত্ব দেওয়া, দুজনের জগৎকে এক করার ইচ্ছে। আর সাথে একটা চিরকুটও ছিল না? হ্যাঁ, তাতে লেখা মাত্র 3টে শব্দ, আই লাভ ইউ। এতদিনকার অবহেলার পর, দূরত্বের পর এই প্রথম সরাসরি ভালোবাসার প্রকাশ। এটা একটা পুনরায় সংযোগ স্থাপনের আন্তরিক চেষ্টা, দূরত্বটা ঘোচানোর একটা পদক্ষেপ। তাহলে দেখুন, পুরো গল্পটা আমাদের কোথা থেকে কোথায় নিয়ে এলো। দিনের শুরু হয়েছিল বাসের ভাড়ার মতো একটা সাধারণ বিরক্তি দিয়ে, তারপর ঘরের ভেতরের অচেতন অবহেলা, তারপর অনুপস্থিতির মধ্যে দিয়ে উপলব্ধি, এবং সবশেষে একটা ডায়েরির মাধ্যমে গভীর আত্মদর্শন, যা শেষ পর্যন্ত সম্পর্কটাকে নতুন করে গড়ার একটা সচেতন প্রচেষ্টায় নিয়ে গেল। একদম সারমর্মটা এটাই। সম্পর্কের ক্ষেত্রে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার দৃষ্টিকোণ থেকে দেখাটা যে কতটা জরুরি, সঙ্গীর সেই সব চেষ্টা যা হয়তো চোখেই পড়ে না, হোক সেটা আবেগীয় শ্রম বা অদৃশ্য কোনো কাজ, সেগুলোকে চেনা, সেগুলোকে গুরুত্ব দেওয়া। আর একই সাথে আজকের দিনের এত চাপ, কাজের চাপ,
ভার্চুয়াল জগতের টান এসব সামলেও প্রিয় মানুষটার মানসিক চাহিদার প্রতি সংবেদনশীল থাকা, নিজের চাহিদার সাথে তার চাহিদার একটা ভারসাম্য করা। গল্পটা তো শেষ হয়ে একটা আশার আলো দেখিয়ে, তাই না? নায়ক যাচ্ছে রেবেকার কাছে, ফুল নিয়ে, চিরকুট নিয়ে। হ্যাঁ, একটা আশার ইঙ্গিত তো আছেই, পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যায়। কিন্তু একটা প্রশ্ন কি মনে থেকেই যায় না, যেটা হয়তো শ্রোতাদের মনেও আসবে? হ্যাঁ, সেই প্রশ্নটা অবশ্যই থাকে। আর সেটা হলো, এই যে উপলব্ধিটা হলো, এই যে পরিবর্তনটা শুরু হলো, এটা কি টিকবে? নায়ক কি পারবে এই নতুন মনোযোগ, এই সংবেদনশীলতাটা ধরে রাখতে? নাকি আবার সেই দৈনন্দিন জীবনের চাপে, পুরনো অভ্যাসের টানে আগের জায়গাতেই ফিরে যাবে? সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই সচেতন চেষ্টাটা আসলে কতটা জরুরি? আর এই আন্তরিকতাটা রোজকার জীবনে বজায় রাখা কতটা সম্ভব? এই প্রশ্নগুলো, এগুলো না হয় আমরা শ্রোতাদের ভাবনার জন্যই রেখে দিই।